জামাত ইসলামীকে যখন বলেন রাজাকার, তখন তো আপনার লজ্জায় আপনার নিজের শরীরের আপনার মাংস খসে পড়ার কথা। যে জামাত ইসলামী 40 বছর ধরে আপনাদের সাথে আছে, 40 বছর ধরে আপনাদের সাথে আছে, তাদের এতগুলো নেতার ফাঁসি হয়ে গেছে। যদি তারা বলে যে বিএনপির সাথে থাকার কারণে আমাদের দুর্গতি, আর বিএনপি বলে জামাত ইসলামকে রাখার কারণে আমাদের দুর্গতি, দুজনকে বুঝতে হবে, দুজনকে সাপোর্ট দিতে হবে। এটা তো আমরা বারবার বলেছি। আমাকে আপনার বলে যাই বলেন, জামাতের সাপোর্টার রাজাকার বলে যাই বলেন, আমি কোনো জামাতের সাপোর্টার না, জামাতের কর্মীও না, জামাতের সমর্থকও না। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপি এবং জামাত ইসলামীকে একসাথে থাকতে হবে। এটা যেমন জিয়াউর রহমান বুঝেছিলেন, তেমন এবং খালেদা জিয়া বুঝেছিলেন। আমৃত্যু উনি কখনো জামাতের ব্যাপারে কোনো খারাপ কথা বলেননি। তার উনি জানতেন এটা সেফটি চেক আপ বাল্ব জামাত আর বিএনপি একসাথে থাকা। যখনই আমাদের বিএনপি একসাথে হয়েছে, একসাথে থেকেছে, বাংলাদেশের ফ্যাসিস্ট শক্তি, ভারতের আধিপত্যবাদী শক্তি এবং বাংলাদেশ বিরোধী শক্তি তখন চাপে থেকেছে। এজন্য তারা চেষ্টা করেছে এই জোটটা ভাঙতে, চেষ্টা করেছে জামাত ইসলামকে ব্যান করতে, চেষ্টা করেছে খালেদা জিয়াকে মেরে ফেলতে, চেষ্টা করেছে তারেক রহমান যেন জীবনে বাংলাদেশে আসতে না পারে, চেষ্টা করেছে। প্রত্যেকটা জিনিস করেছে। ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে গুম করে মেরে ফেলতে চেয়েছে। এরকম প্রত্যেকটা একটার সাথে একটা লিঙ্ক। ভাইয়া এগুলো আমরা যদি না বুঝি, বিএনপি জামাত যদি আজকে নিজেদের বিরোধিতা করুক, জাতীয় স্বার্থে ঐক্যে থাকতে হবে। আজকে দেশে যদি জ্বালানি সংকট থাকে, কোনো অসুবিধা নাই, আসেন আমরা সবাই মিলে সমাধান করি, সবাই মিলে এটা ফেস করি। একটা পরিবারের যখন প্রবলেম দেখা দেয়, গৃহকর্তার যখন ব্যবসা খারাপ হয়ে যায় বা চাকরি চলে যায়, তখন পরিবারের সবাই তারা আলোচনা করে আমরা আজকে থেকে একটু কম খাবো, আমরা এখন একটু ল্যাভিশলি চলবো না, আমরা খরচ কমিয়ে আমরা পরিবারটাকে আবার আগের জায়গায় আনবো। সবাই চেষ্টা করে, আমরা কেন পারছি না? কেন আমাদের এই ইগো? কিসের ইগো আমাদের? কেন বিএনপির নেতারা বারবার জামাত ইসলামকে রাজাকার, একাত্তর বলে? সেই আওয়ামী বয়ান। আবার কেন জামাত ইসলামীরা মনে করে তারা নিজেরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে? 270টা সিট, কে বলে কিনা 270টা সিট নাকি পাওয়ার কথা ছিল। এক আর্মি অফিসার দেখলাম যে কর্নেল ফেরদৌস আজিজ। কেন এগুলি বলেন? আমি তো দুই পক্ষকে বলছি, আপনারা যদি নিজেরা সম্মত না হন, নিজেদেরকে যদি কন্ট্রোল না করেন, তাহলে আবার কিন্তু ফ্যাসিস্ট আসবে অন্য ফর্মে। এবার কিন্তু ভয়াবহ অবস্থা হবে। আমরা একটা জীবন আর বাংলাদেশ দেখতে পারবো না। 15-16 বছর দেখিনি, সব হারিয়েছি। এবার আর কোনোদিন দেখতে পারবো না দেশের মাটি। এবং আপনাদের অনেকেরই কিন্তু আবার গুম হয়ে যাবেন। সেই জন্য আমাদের উচিত দেশের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে এই ইসকনকে যেমন সহ্য করা যাবে না, ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে সহ্য করা যাবে না, এবং হাসিনাকে কোনোভাবে আবার বাংলাদেশে ফেরত আনার যেই ফর্মেই হোক, আমি বারবার বলছি হাসিনাকে ইন্ডিয়া থেকে আনবে, এনে শিরিন শারমিন স্টাইলে, সেলিনা হায়াত সিলভি স্টাইলে তাকে জামিন দেওয়া হবে। কারণ তার যেসব মামলা আছে, একটা মামলাও টিকবে না। এখনো সময় আছে। আসল মামলাগুলো করেন। বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর আলেম হত্যাকাণ্ড, খালেদা জিয়া হত্যা প্রচেষ্টা, জিয়া রহমান হত্যা মামলা, এগুলো করেন। এগুলো করলে শেখ হাসিনাকে আপনি সত্যি বিচার করে তাকে আপনি শাস্তি দিতে পারবেন। নাহলে কোনো শাস্তি হবে না যে এই বয়সে এসে কোনো হুকুমার আসামির কোনো কিছুর পূর্বাচলের প্লটের জন্য, প্লট নেওয়ার জন্য কোনোদিন কারো কোনো ফাঁসি টাসি কিছু হয় না, জীবনেও হবেও না। এটা সবাই জানে, আমরা যেমন জানি ওনারাও জানেন। এই খেলা না খেলার জন্য বিএনপি, জামাত সহ, এনসিপি সহ সবাইকে একভাবে শক্ত একাট্টা থাকতে হবে। নাহলে কিন্তু সেই জিনিস আবার আসছে। কিন্তু আপনার আমার কথা, এই কথাটা রেকর্ড আসছে, রেকর্ড থাকবে, লিখে রাখেন, আবার আসবে। এই যে মব সৃষ্টি করার কথাটা কিন্তু আমার একটা আপত্তি আছে। এই মব সৃষ্টি করার কথাটা আওয়ামী লীগ বলে, এটা আওয়ামী লীগের একটা বয়ান। 5ই আগস্টের পরে আওয়ামী লীগের লোকজন যখন যেখানে তারা আক্রান্ত হয়েছে, 32 নম্বর ভাঙা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, তারা বলেছে মব সৃষ্টি করে। মব সৃষ্টি করা মানে কি? এটা কে সৃষ্টি করেছে? কারা করেছে? এটা কি কোনো বিশেষ গোষ্ঠী করেছে, নাকি জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটা জিনিসের প্রতিবাদ করেছে? আমরা এটাকে মব সৃষ্টি হিসাবে আমি বলতে চাই না। আমি এটা মব সৃষ্টি কথাটা ইভেন বিএনপি যদি বলে, আমি সেটার সাথে একমত না। কারণ যদি কোনো জায়গায় দেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে দেশের প্রচলিত আইনের যে কাঠামো, সেই কাঠামোতে মানুষ যখন বিচার না পায়, বা তারা যখন এটাতে ন্যায় বিচার পায় না, বা তারা এটাতে কোনো প্রতিকার পায় না, তখন তারা আইনটাকে নিজের হাতে তুলে নেয়। এটা তো বাংলাদেশের প্রথম না। এটা আবহমান কাল থেকে পৃথিবীর যেখানে জনসভ্যতা ছিল, মানুষ ছিল, আছে, সেখানে এটা হয়ে এসছে। সভ্য সমাজ এটা নাই, কারণ সভ্য সমাজে আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা দায়িত্বে থাকে তারা ব্যবস্থা গ্রহণ করে ত্বরিত, এবং তারা আইনটাকে মানুষের হাতে নেওয়ার আগেই নিজেরাই ব্যবস্থা করে। তখন এই যে মানুষ আইন তুলে নিতে হয় না।
সে পুলিশ তো আসবে, সে করবে, পুলিশ তো করবেই। এই যে মানুষের বিশ্বাসটা, এই বিশ্বাসটা বাংলাদেশের মানুষের আসে না কেন? এটা তো শুধু একদিনে না, এটা তো অনেক দিন ধরে চলছে। এই যে আজকে রাশেদ প্রধানের কথা বললো এই ভদ্রলোক, বোধহয় শফিউল আলম প্রধানের ছেলে। শফিউল আলম প্রধান তো আমৃত্যু বিএনপির জোটে ছিল, 18 দলের জোটে ছিল, জাতীয় গণতান্ত্রিক জাকপা বোধহয়, গণতান্ত্রিক পার্টি। তো এটাতে কেন আজকে রাশেদ প্রধান হঠাৎ করে এই ধরনের কথা কেন বললো? বিরোধিতার স্বার্থে? জামাত ইসলামের সাথে উনি সাপোর্ট করেছে, জামাত ইসলাম কি ওনাকে বলেছে যে আপনি এভাবে করে তারেক রহমানকে কুলাঙ্গার বলেন, খালেদা জিয়াকে বলেন, একে বলেন, বলে একটু এটা মাঠটা গরম করেন? এটা কি একটা ভালো জিনিস, গুড প্র্যাকটিস? এটা কি কোনোদিন সভ্য সমাজে আশা করা যায়? বিএনপির কেউ যদি জামাতের আমির থেকে শুরু করে সিনিয়র নেতাদেরকে আজেবাজে কটূক্তি করে থাকে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা কখনোই এই দুইটা দলের মধ্যে এই ধরনের সম্পর্ক চাই না। এবং রাশেদ প্রধানের বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে, এই কথাটা আমি আপত্তি। মব সৃষ্টি করা বলছেন কেন? বিএনপির হাজার শত নেতাকর্মীরা বিক্ষুব্ধ হতে পারে না? আমি তো বিক্ষুব্ধ হয়েছি। আমি তার বক্তৃতা দেখে, তার এই কথা দেখে আমি দুঃখ পেয়েছি। ইয়াং ছেলে কেন ওইভাবে করে কথা বলবে? এটা তো আওয়ামী লীগের ভাষা, আওয়ামী লীগের স্টাইল। শেখ হাসিনা বলতো এগুলি। শেখ হাসিনা তো আমাদের টিচার না। আমাদের টিচার তো, আমরা যে স্কুলে পড়েছি, স্কুলের হেডমাস্টার তো ছিলেন জিয়াউর রহমান। আর ভাইস ভাইস অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন বেগম খালেদা জিয়া। সেই টিচার থেকে আমরা কি শিখেছি তাহলে? শেখ হাসিনা সারাদিন যত বক্তৃতা দিতেন, উনি বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি মরণাপন্ন, হসপিটালে বসে ওনাকে নিয়ে, ওনার সে মেকআপ নিয়ে, ওনার এই নিয়ে, ওনার 12টার সময় ঘুম থেকে উঠে রেড ওয়াইন খারাপ ঘুম হয় না, এগুলো উনি বলতেন। বিকৃত মানসিকতার এক মহিলা, বিকৃত উন্মাদ এক মহিলা ছিল। তার কথা, তার মতো করে আমরা এখন কথা বলবো কিছু লাইক পাওয়ার জন্য? জামাতের সমর্থকরা খুব খুশি হয়ে লাফাবে, হ্যাঁ দিছে বিএনপি কে। এটা তো আমাদের কাম্য না। বিএনপিও এরকম কেন করবে, জামাত ইসলামী বা কেন এরকম করবে? আমাদের তো অন্য ধরনের ভদ্র আচরণ আমাদের ছিল। আমাদের নেত্রী কত ভদ্র ছিলেন, কখনো কাউকে কটূক্তি করতেন না। সারা জীবন তো আমরা ওনার থেকে শিখি। কি শিখলাম? কিসের আমাদের, উনি আমাদের মা। ওনার কাছ থেকে যদি আমরা ভালো জিনিসই না শিখলাম, উনি যেটা করতেন না সেটাই যদি আজকে করি, তাহলে কেন আজকে আমাদের আমরা তাহলে কিভাবে বলবো যে আমরা বিএনপির লোক বা আমরা জামাতের লোক? আমি অবিলম্বে এই ভদ্রলোককে, এই ইয়াং ছেলে রাশেদ প্রধানকে তার এই ধরনের কথাবার্তা বন্ধ করার জন্য অনুরোধ করছি, অথবা দেশের আইন অনুযায়ী যদি কোনো ব্যবস্থা নিতে পারে দেশের সরকার বা বিক্ষুব্ধ জনগণ, সেটা ব্যবস্থা নেবে। এই ক্ষেত্রে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা ঠিকমতো পালন করলেই, আমি জানি না উনি আসলে কোন দায়িত্ব পালন করছেন, অনেক কিছু শোনা যায়, আমরা বলতে চাই না, ওনারা যেন এটা করেন। এবার যে আপনার যে গত কয়েকদিন আগে যে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বা ভাসানীর কবরে মাজারে গিয়েছেন তারেক রহমান, ওখানে উনি বক্তব্য দিয়েছেন। একটু আগেই তো বলেছি যে এই ধরনের ঐতিহাসিক বিষয়গুলোকে, ডেট টাইম গুলো, যারা ছিলেন না, উনি তখন কম বয়স ছিল, ৭৯ সালে বা ৭৮ সালে, ৭৭ সালে তারেক রহমান একজন কিশোর ছিলেন। উনার বয়স বড়জোর ১০ বছর বা ১১ বছর বা ১২ বছর ছিল। এই বয়সে একটা ছেলে রাজনীতি সচেতন তখনকার দিনে ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। হয়তো উনি এটা ভুলে বলেছেন। একটা প্রধানমন্ত্রীর কাছে ভুলে বলাটা কাম্য না, বাট ভুল হতে পারে। কিন্তু ঐতিহাসিক সত্যতা আপনাকে স্বীকার করতেই হবে। মওলানা ভাসানী জিয়া রহমানকে খুবই পছন্দ করতেন এবং উনি বারবার জিয়া রহমানের ব্যাপারে প্রশংসা করতেন। এবং ৭৬ সালে জিয়াউর রহমান ওনাকে সেই লং মার্চ করার আয়োজন করে দিয়েছিলেন এবং উনি আমৃত্যু জিয়াউর রহমানের প্রতি অনুরক্ত ছিলেন। তাই ধানের শীষের ইয়েটা জিয়াউর রহমানকে উনি দিয়েছেন। কখন দিয়েছেন সেটা বড় কথা না। দিয়েছেন এবং এটা ঐতিহাসিক সত্য। এবং এই ধানের শীষ এখন জিয়াউর রহমানের দলের প্রতীক, আমাদের প্রাণের প্রতীক। এটাই ঐতিহাসিক সত্য। তারেক রহমান যদি ভুলে ৭৯ জায়গায় ৭৬ এর জায়গায় ৭৯ বলে ফেলেন বা ৭৮ এর জায়গায় ৭৯ বলেন, কি এমন অপরাধ হয়েছে একেবারে তাকে ফাঁসি দিতে হবে, তাকে ট্রল করতে হবে? পিনাকি ভট্টাচার্য পর্যন্ত তার নামে ফটোকার্ড বানিয়ে ট্রল করতে হবে কেন? তারেক রহমান ফেল করলে কি আপনাদের ভালো হবে? তারেক রহমান যদি ফেল করে, বিএনপি ফেল করে, জামাত ক্ষমতায় আসবে আপনারা মনে করেছেন? যদি এটা মনে করে থাকেন, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। ভুলে যান। বিএনপি যদি ক্ষমতা থেকে বিতাড়িত হয়, ক্ষমতাচ্যুত হয়, জামাত আসবে না। জামাত আর বিএনপি একই পার্ট। তৃতীয় শক্তি আসবে, ফ্যাসিস্ট শক্তি আসবে, কে আসবে জানি না, খারাপ আসবে, বাংলাদেশের জন্য ভালো হবে না।